হ্যালো বন্ধুগণ, আজকে আমাদের ইতিহাসের ৭ নম্বর প্র্যাকটিস সিরিজ চলে এসেছে। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে ৭৬-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে ঘটেছিল? একদম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ৭৬-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে ঘটেছিল? তাহলে ১ নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে যে ৭৬-এর মন্বন্তর ১৭৭০ খ্রিস্টাব্দে হয়েছিল, তাই না? ৭৬-এর মন্বন্তর তাহলে হয়েছিল কত সালে? ১৭৭০ সালে। বেশ। পরের প্রশ্ন হচ্ছে যে বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটেছিল? এটাও একদম বেশ ভালো প্রশ্ন। বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটেছিল? বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল তাহলে? বক্সারের যুদ্ধ হয়েছিল ১৭৬৪ খ্রিস্টাব্দে। ১৭৬৪ খ্রিস্টাব্দে। এখানে একটা অপশন দেওয়া রয়েছে ১৫২৬, একটা অপশনে আছে ১৫৫৬। বলতো ১৫২৬ আমরা কি পড়েছিলাম? ১৫২৬ পড়েছিলাম যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল ১৫২৬ খ্রিস্টাব্দে। আর পানিপথের দ্বিতীয় যে যুদ্ধ সেটা কবে হয়েছিল? সেটা হয়েছিল ১৫৫৬ খ্রিস্টাব্দে। বেশ। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে যে দ্বাদশ শতকের কবি জয়দেব কোন রাজসভা অলঙ্কৃত করেন? দ্বাদশ শতকের কবি জয়দেব কোন রাজসভা অলঙ্কৃত করেন? মিহির ভোজ, লক্ষণ সেনের, মহিপালের নাকি শশাঙ্কের? তাহলে দ্বাদশ শতকের কবি জয়দেব কার রাজসভা অলঙ্কৃত করেছিল? অপশন হয়ে যাবে বি অ্যান্সার। লক্ষণ সেনের কিন্তু রাজসভা অলঙ্কৃত করেছিল কবি জয়দেব। ওকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোন ঘটনার জন্য ১৭০৭ খ্রিস্টাব্দ ভারতীয় ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে? বলতে হবে যে ১৭০৭ খ্রিস্টাব্দে কী হয়েছিল যার জন্য এই তারিখটা ভারতীয় ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে। এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। তাহলে কি 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে যে এই ১৭০৭ খ্রিস্টাব্দে কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল, তাই না? ঔরঙ্গজেবের মৃত্যুর কারণেই কিন্তু এই ১৭০৭ খ্রিস্টাব্দটা কিন্তু ভারতীয় ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে কে সকারি উপাধি গ্রহণ করেছিল? একেবারে ভেরি ইম্পর্টেন্ট। সকারি উপাধি গ্রহণ করেছিলেন কে? অশোক, কনিষ্ক, প্রথম চন্দ্রগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? তাহলে কি সকারি যে উপাধিটা এটা গ্রহণ করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো 5 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল অপশন ডি। ওকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে হিন্দু মুসলমান সকলেই যে ভারত সম্রাটকে দিল্লি ঈশ্বর বা জগৎ ঈশ্বর বলে অভিহিত করতেন তিনি হলেন? এখানে 4টে অপশন রয়েছে, বলতে হবে তিনি এই 4টি অপশনের মধ্যে কে হবেন? শাহজাহান, আকবর, জাহাঙ্গীর নাকি শেরশাহ? কি বলছে? দিল্লীশ্বর বা জগদীশ্বর বলে কিন্তু অভিহিত করা হতো। তাহলে কাকে দিল্লীশ্বর বা জগদীশ্বর বলে অভিহিত করা হতো? শাহজাহানকে, আকবরকে, জাহাঙ্গীরকে নাকি শেরশাহকে? তাহলে এটা বলে অভিহিত করা হতো কিন্তু আকবরকে, তাই না? তাই 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি আকবর। বেশ। 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে শেরশাহের আসল নাম কী ছিল? শেরশাহের আসল নাম কী ছিল? ফরিদ ছিল, ফৌজ ছিল নাকি হিমু নাকি আলম? দেখো শেরশাহকে কিন্তু আমরা ফরিদ বলেই জানতাম, তাই না? এর আগেও কিন্তু আমরা এই প্রশ্নটা প্র্যাকটিস করেছি অলরেডি। তো শেরশাহের আসল নাম ছিল ফরিদ। ওকে। 8 নম্বর প্রশ্ন দিকে এগিয়ে যাই। বাংলার প্রথম স্বাধীন নবাব কে? বাংলার প্রথম স্বাধীন নবাব কে? এখানে অপশানে রয়েছে সিরাজউদ্দৌলা, মীর কাসিম, আলীবর্দী খাঁ নাকি মুর্শিদ কুলি খাঁ? দেখো বাংলার প্রথম স্বাধীন নবাব যদি বলি তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 8-এর ডি। 8-এর ডি হয়ে যাবে মুর্শিদ কুলি খাঁ, তাই না? আচ্ছা, এখানে আরও একটা প্রশ্ন হতে পারে যে যদি বলা হয় যে বাংলার একেবারে শেষ স্বাধীন নবাব কে ছিল, তাহলে বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে এখানে সিরাজউদ্দৌলা। একেবারে শেষ স্বাধীন মানে বাংলার শেষ স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা, আর বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। ওকে। পরের প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন যে খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল? খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল? খানোয়ার যুদ্ধ হয়েছিল 1507 খ্রিস্টাব্দে। তাহলে
9 নম্বর প্রশ্নের আনসার কী হয়ে গেল? 1527 খ্রিস্টাব্দ। 1527 খ্রিস্টাব্দে কিন্তু খানোয়ার যুদ্ধটা হয়েছিল। সড়ক-ই-আজম কে নির্মাণ করেন? একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সড়ক-ই-আজম কে নির্মাণ করেন? শেরশাহ, আলাউদ্দিন খলজি, আকবর নাকি জাহাঙ্গীর? তাহলে সড়ক-ই-আজম কিন্তু নির্মাণ করেছিল শেরশাহ, তাই না? শেরশাহই কিন্তু সড়ক-ই-আজম এটা নির্মাণ করেছিল। পরের প্রশ্ন হচ্ছে যে তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে? তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে? মোহাম্মদ বিন তুঘলক, ফিরোজ তুঘলক, মালিক কাফুর নাকি গিয়াসউদ্দিন তুঘলক? তাহলে তুঘলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুঘলক। ওকে, পরের প্রশ্ন হচ্ছে যে ছত্রপতি নামে কে বিখ্যাত? এটা আমরা সবাই জানি মোটামুটি, যে ছত্রপতি নামে বিখ্যাত হচ্ছে শিবাজি। ওকে, পরের প্রশ্ন হচ্ছে যে কুবলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন? দেখো আমরা এর আগে কিন্তু কুবলিয়ত প্রথাটা কি, পাট্টা প্রথাটা কি, এগুলো নিয়ে কিন্তু আমরা পড়েছি, প্র্যাকটিস করেছি। তোমরা কমেন্টে জানাতে পারো যে কুবলিয়ত প্রথাটা আর পাট্টা প্রথাটা কি। তো এখানে প্রশ্ন হচ্ছে এটা যে কুবলিয়ত প্রথা এবং পাট্টা প্রথাটা কে প্রবর্তন করেছিলেন? আকবর করেছিলেন নাকি আলাউদ্দিন খিলজি করেছিল, শেরশাহ নাকি মোহাম্মদ বিন তুগলক? কে করেছিল? শেরশাহ কিন্তু এই কুবলিয়ত এবং পাট্টা প্রথাটা কিন্তু প্রবর্তন করেন। ওকে, এর পরের প্রশ্ন হচ্ছে যে কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন? কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন? কত খ্রিস্টাব্দে হবে? 1526 খ্রিস্টাব্দে, 1739 খ্রিস্টাব্দে, 1217 খ্রিস্টাব্দে নাকি 1657 খ্রিস্টাব্দে? তো দেখো নাদির শাহ ভারত আক্রমণ করেছিল 1739 খ্রিস্টাব্দে, তাই না? তো এখানে আনসার হয়ে যাবে অপশন বি, 1739। ওকে, মোগল যুগে সামন্ততন্ত্র কী নামে পরিচিত ছিল? একেবারে খুব ভালো প্রশ্ন, যে মোগল যুগে সামন্ততন্ত্র কী নামে পরিচিত ছিল? জায়গিরদার নামে পরিচিত নাকি স্বদেশমুখী, জিজিয়া নাকি কুবলিয়াত? তাহলে মোগল যুগে কিন্তু সামতন্ত্র যেটা, মানে সামন্ততন্ত্র যেটা, সেটা কিন্তু কী নামে? জায়গিরদার নামে কিন্তু পরিচিত ছিল। তাহলে 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল জায়গিরদার, অর্থাৎ অপশন এ। 16 নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রথম কোন সুলতান তার হিন্দু ব্রাহ্মণ প্রজাদের ওপর জিজিয়া কর আরোপ করেন? বলতে হবে যে কোন সুলতান প্রথম হিন্দু ব্রাহ্মণদের ওপর কিন্তু এই যে জিজিয়া কর, দেখো প্রথমে কিন্তু এই জিজিয়া করটা কিন্তু হিন্দু ব্রাহ্মণদের ওপর কিন্তু মানে মানে হিন্দু ব্রাহ্মণদের কাছ থেকে কিন্তু এই জিজিয়া করটা কিন্তু নেওয়া হতো না। প্রথম কোন সুলতান হিন্দু ব্রাহ্মণদের ওপর জিজিয়া করটা আরোপ করেছিল, মানে ব্রাহ্মণদের কাছ থেকেও কিন্তু এই জিজিয়া কর কিন্তু নিতে শুরু করেছিল? তো কে হবে? শেরশাহ, ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন বলবান নাকি ইলতুৎমিশ? তাহলে 16 নম্বর প্রশ্নের আনসার কিন্তু আমরা এখানে পেয়ে যাব অপশন বি, অর্থাৎ ফিরোজ শাহ বা ফিরোজ শাহ তুগলক, তাই না? ইনি কিন্তু প্রথম হিন্দু ব্রাহ্মণদের ওপর কিন্তু জিজিয়া করটা আরোপ করেছিল। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে মগধের সিংহাসনে প্রথম শূদ্র বংশজাত রাজা কে ছিলেন? একেবারে খুব ভালো প্রশ্ন, যে মগধের সিংহাসনে শূদ্র বংশজাত, মানে শূদ্র বংশ থেকে এসেছিল যে রাজাটা, তার নাম কি? মোহাম্মদ মহাপদ্মনন্দ, বিন্দুসার, অজাতশত্রু নাকি ধনানন্দ? কী হবে? দেখো শূদ্রজাত বংশ রাজা হচ্ছে মহাপদ্মনন্দ। তো মহাপদ্মনন্দই কিন্তু প্রথম শূদ্র বংশ রাজা, যেটা কিন্তু মগধের সিংহাসনে বসেছিল। বেশ, হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? শুঙ্গ বংশের, কুষাণ বংশের, পুষ্যভূতি বংশের নাকি চালুক্য বংশের? তো হর্ষবর্ধন বেসিক্যালি পুষ্যভূতি বংশের রাজা ছিল, তাই না? ওকে, পরের প্রশ্ন হচ্ছে যে ভারতের কোন রাজা প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন? মানে আলেকজান্ডারের কাছে বশ্যতা স্বীকার করে নিল ভারতবর্ষের কোন রাজা প্রথমবারের মতো একেবারে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেছিল? কে? পুরু,
চন্দ্রগুপ্ত, ধনানন্দ নাকি অস্তি? তো 19 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে কিন্তু এখানে অস্তি। ওকে, আবার কোনো কোনো বইয়ে এখানে কিন্তু অশ্মি বলেও কিন্তু রয়েছে, মানে অ দন্ত স্বয়ময়ে যুক্ত হস্যই, এখানে অস্তি দেওয়া রয়েছে। তো যদি অপশানে অশ্মি থাকে সেটাও কিন্তু তোমরা দিতে পারো। বেশ, পরের প্রশ্ন হচ্ছে যে জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে দ্বাদশ সংঘ, তাই না? দ্বাদশ সংঘ হচ্ছে জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোন যুদ্ধে ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহার করা হয়েছিল? যদিও এই প্রশ্নটা আমরা এর আগে আলোচনা করেছি, তোমাদের জানা উচিত, তবু আমি বলে দিচ্ছি যে পানিপথের প্রথম যুদ্ধে কিন্তু এই প্রথমবারের মতো একেবারে কামান এবং বারুদের কিন্তু ব্যবহার হয়েছিল। ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে যে কুতুব মিনার নির্মাণ কে শেষ করেন? আমরা দেখেছি যে কুতুব মিনারের কিন্তু 5টি স্তর ছিল, তাই না? মানে 5 তলা ছিল। তো প্রথম তলার কে কাজ শুরু করেছিল? প্রথম তলার কাজ শুরু করেছিল আকবর। মানে এই যে ভিত্তিটা, কুতুব মিনারের যে একেবারে গোড়ার জায়গাটা, ভিত্তি স্থাপন করেছিল আকবর প্রথম তলা পর্যন্ত। কিন্তু লাস্ট মানে পরের যে 4 তলা, এই পরের 4 তলা থেকে শুরু করে একেবারে নির্মাণ কাজ শেষ করা পর্যন্ত যে করেছিল সে হচ্ছে কে ইলতুৎমিশ। তো এখানে কুতুব মিনারের নির্মাণ কাজ যে শেষ করেন তিনি হলেন ইলতুৎমিশ। ওকে, পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে যে আজমিরে কোন সুফি সাধকের দরগা রয়েছে? কি বলছে? বলছে আজমিরে কোন সুফি সাধকের দরগা রয়েছে? হজরত নিজামুদ্দিন এর, বাবা ফরিদ এর, সেলিম চিশতি এর নাকি মুইনুদ্দিন চিশতি এর? তাহলে দেখো আজমিরে কিন্তু মুইনুদ্দিন চিশতি এর কিন্তু দরগা রয়েছে। তো এখানে 23 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মুইনুদ্দিন চিশতি। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে চিত্তরে, কি বলছে? চিতোরে কীর্তিস্তম্ভ বা বিজয় স্তম্ভ। তো কীর্তিস্তম্ভ বা বিজয় স্তম্ভ কে নির্মাণ করেছিলেন? বলতে হবে যে কীর্তিস্তম্ভ বা বিজয় স্তম্ভ যেটাকে বলি, এটা কে নির্মাণ করেছিল? রানা প্রতাপ করেছিল নাকি রানা কুম্ভ করেছিল নাকি রানা সঙ্গ নাকি মানসিংহ? তাহলে কীর্তিস্তম্ভটা কে নির্মাণ করেছিল? করেছিল রানা কুম্ভ, তাই না? রানা কুম্ভ কিন্তু এই বিজয় স্তম্ভ বা কীর্তিস্তম্ভটা কিন্তু নির্মাণ করেছিল। ওকে, আজকের শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে দিল্লির লাল কেল্লা কে নির্মাণ করেন? একেবারে খুব ইজি প্রশ্ন। দিল্লির লাল কেল্লা কে নির্মাণ করেছিল? আকবর করেছিল নাকি জাহাঙ্গীর করেছিল নাকি শাহজাহান করেছিল নাকি শেরশাহ করেছিল? তো দিল্লি লাল কেল্লা কে নির্মাণ করেছে? দিল্লির লাল কেল্লা নির্মাণ করেছে শাহজাহান, তাই না? ওকে, বেশ, তাহলে আজকের মতো আমরা আবারও 25টা প্রশ্ন প্র্যাকটিস করলাম। আশা করছি এর পরের দিন থেকে অর্থাৎ কাল থেকে আমরা জিওগ্রাফি থেকে প্র্যাকটিস করব। যেহেতু 7টা ক্লাস ইতিহাসের অলরেডি হয়ে গেল, তো আমি চাইছি যে এরপর থেকে জিওগ্রাফি থেকে শুরু করব। জিওগ্রাফিরও মোটামুটি 6 থেকে 7টা ক্লাস করার পরে আমরা কিন্তু পলিটির দিকে যাব। বেশ, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা গ্রুপে জয়েন হয়ে পিডিএফটা ডাউনলোড করে নিও। বেশ।